ঠিক আছে, তাহলে শুরু করছি। এর আগের দিন রক্স চ্যাপ্টারটা শুরু করছিলাম, কিন্তু শেষ হয়নি না, তো আজকে শেষ করে দেবো। আরেকবার করে বলে দিচ্ছি আমি। তো কি কি পড়িয়েছিলাম, মোটামুটি রক্স তো পড়িয়েছিলাম আমি। তো হোয়াট ইজ রক্স, মেনশন ইটস ক্যারেক্টারিস্টিক্স, এটা কিন্তু পড়ানো এর আগের দিন হয়ে গেছে। অর্থাৎ শিলা কাকে বলে, শিলার বৈশিষ্ট্য। আমি কি বলেছিলাম যে ন্যাচারালি কতগুলো এলিমেন্ট পাওয়া যায় পৃথিবীতে, যেগুলোকে আমরা খনিজ বলে থাকি। এই খনিজগুলো যখন একত্রিত হয় তখন তাকে আমরা শিলা বলে থাকি। অর্থাৎ শিলা মানে হচ্ছে কতগুলো খনিজের সংমিশ্রণ। ঠিক আছে, শিলা মানেই হচ্ছে কতগুলো খনিজের সংমিশ্রণ। এবার হচ্ছে তারপরে আমরা পড়েছিলাম যে শিলার শ্রেণী বিভাগ, যে শিলাকে মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আগ্নেয় শিলা, স্তরীভূত বা পাললিক শিলা, আর রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা মানে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে শিলা তৈরি হয়। স্তরীভূত শিলা মানে হচ্ছে যে শিলা স্তরে স্তরে জমা হয়ে তৈরি হয়। আর রূপান্তরিত শিলা মানে হচ্ছে যে শিলা চাপ এবং তাপে অন্য শিলায় পরিবর্তিত হয়। ঠিক আছে, তাকে আমরা রূপান্তরিত শিলা বলে থাকি। এগুলো প্রত্যেকেই মোটামুটি জানি। তারপরে কিছু কিছু বৈশিষ্ট্য দেখেছিলাম, যে খনিজ উপাদান, অর্থাৎ একটা শিলার বৈশিষ্ট্য কিরকম হবে তা নির্ভর করে তার খনিজের উপাদানের উপর। শিলাটা কতটা কঠিনতা হবে, মানে কঠোরতা মানে হচ্ছে শক্ত হবে, সেটাও কিন্তু শিলার খনিজের উপর নির্ভর করে। তার ঘনত্বও সেম ওরকমই নির্ভর করে। তারপরে কিছু কিছু শিলা স্তরায়ক দেখা যায়, যেমন পাললিক শিলা। তারপর পরিবহন ক্ষমতা, কিছু শিলা তাপ আর বিদ্যুৎ পরিবহন করতে পারে, কিছু শিলা পারে না, এরকম ব্যাপার। রং আর টেক্সচার, মানে কালার কিরকম হবে আর তার গ্রথনটা কিরকম হবে, সেটাও মূলত নির্ভর করে শিলাটা কি ধরনের খনিজ দ্বারা গঠিত তার উপর। খনিজের রং এবং টেক্সচার যেরকম হবে, শিলার রং এবং টেক্সচার কিন্তু সেই রকমই হবে। ঠিক আছে, এরপর আছে ব্যবহারিক গুরুত্ব। অর্থাৎ শিলা কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, যেমন নির্মাণ শিল্পে, জ্বালানি কাজে, ইত্যাদি ইত্যাদি। এগুলো এর আগের দিন বলেছিলাম, ওই জন্য আজকে আমি অত ভালো করে বলছিলাম। তারপরে আমরা পড়েছিলাম যে আগ্নেয় শিলা কাকে বলে, আর আগ্নেয় শিলার শ্রেণী বিভাগ। ঠিক আছে, তো আগ্নেয় শিলা মূলত ল্যাটিন শব্দ থেকে এসেছে, ইগনিস থেকে, যার অর্থ হচ্ছে ফায়ার বা আগুন। ঠিক আছে, তো পৃথিবীর অভ্যন্তর ভাগ থেকে যখন ম্যাগমা বাইরে বেরিয়ে আসে, কিংবা ভূপৃষ্ঠের নিচে কোনো একটা গহ্বরে বা মাটির নিচে সঞ্চিত হয়, তখন তাকে আমরা আগ্নেয় শিলা বলে থাকি। এক কথায় আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে যে শিলা তৈরি হয়, সেই শিলাকে আমরা আগ্নেয় শিলা বলে থাকি। ঠিক আছে, এর কতগুলো বৈশিষ্ট্য আছে, যে পৃথিবীর 95% শিলাই কিন্তু আগ্নেয় শিলা। ইভেন একটা সময় সমস্ত এলাকা জুড়ে কেবলমাত্র আগ্নেয় শিলা ছিল। এই আগ্নেয় শিলাই পরবর্তীকালে ক্ষয় হয়ে বিভিন্ন জায়গায় স্তরে স্তরে জমা হয়ে স্তরীভূত শিলা তৈরি করেছিল, এবং তারও পরবর্তীকালে এই আগ্নেয় শিলা কিংবা স্তরীভূত শিলা তাপ ও চাপে রূপান্তর হয়ে রূপান্তরিত শিলা তৈরি করেছিল। তার মানে বোঝা যাচ্ছে একটা সময় পুরো এলাকা জুড়ে আগ্নেয় শিলাই ছিল। এই জন্য এটাকে পৃথিবীর প্রাচীনতম শিলা বলা হয়, এবং একে এই জন্য জনক শিলা বা প্রাথমিক শিলাও বলা হয়। জনক শিলা কেন বলা হয়, কারণ এটা হচ্ছে প্রথম শিলা পৃথিবীর, এখান থেকে সমস্ত শিলার জন্ম। জনক শব্দের অর্থ হচ্ছে পিতা। ঠিক আছে, তো এখান থেকে যেহেতু সমস্ত শিলার জন্ম, তাই একে জনক বা প্রাথমিক শিলা বলা হয়। ঠিক আছে, এরপর আমরা দেখেছিলাম এর শ্রেণী বিভাগগুলো, যে একে বিভিন্ন ভিত্তিতে ভাগ করা হয়। যেমন উৎপত্তির ভিত্তিতে একে মোটামুটি দুটা ভাগে ভাগ করা যায়। একটার নাম হচ্ছে এক্সট্রুসিভ, আর একটার নাম হচ্ছে ইন্ট্রুসিভ। এক্সট্রুসিভ মানে কি, এক্সট্রুসিভ মানে হচ্ছে যে আগ্নেয় শিলা ভূপৃষ্ঠের উপরে বেরিয়ে আসে। মানে মানলাম এখানে আগ্নেয় গহ্বর আছে, অর্থাৎ এখান থেকে অগ্নুৎপাত তৈরি হয়েছিল। এই আগ্নেয় পদার্থগুলো এরকম করে ভূপৃষ্ঠের উপরে এই জায়গায় চলে আসলো, এসে নিয়ে শক্ত হয়ে শিলায় পরিণত হলো, তখন তাকে আমরা এক্সট্রুসিভ বা নিঃসারী আগ্নেয় শিলা বলে থাকবো। ঠিক আছে, আর যখন শিলাগুলো এই আগ্নেয় পদার্থগুলো মাটির নিচেই কোনো গহ্বরে বা ফাটলের মধ্যে জমা হয়ে শক্ত হয়ে শিলায় রূপান্তরিত হয়, তখন তাকে বলা হয় ইন্ট্রুসিভ। অর্থাৎ ভিতরে ভূঅভ্যন্তরে বা ভূপৃষ্ঠের নিচের দিকে কোনো একটা জায়গায় জমে এই শিলা তৈরি হয়, একে বলা হয় ইন্ট্রুসিভ শিলা। ঠিক আছে, এই শিলার দুটা ভাগ আবার, একটা হচ্ছে প্লুটোনিক, একটা হচ্ছে হাইপাবেসাল। প্লুটোনিক মানে হচ্ছে পাতালিক শিলা, আর হাইপাবেসাল মানে হচ্ছে উপপাতালিক শিলা। পাতালিক শিলা কি, পাতালিক শিলা মানে পাতালের কাছাকাছি, অনেক গভীরে। পাতালিক শিলা মানে হচ্ছে অনেক গভীরে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে অনেক গভীরে যে শিলা জমে তৈরি হয়,
তাকে বলা হয় পাতালিক শিলা, ঠিক আছে, যেমন গ্রানাইট, গ্যাব্রো ইত্যাদি। আর যে শিলা ভূপৃষ্ঠের একদম কাছাকাছি জায়গায় তৈরি হয় তাকে বলা হচ্ছে কি হাইপাবেশাল বা উপপাতালিক শিলা, যেমন হচ্ছে ডোলেরাইট, পরফাইরি ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা কি দেখলাম যে ইন্ট্রুসিভ আগ্নেয়শিলা দুই প্রকারের, একটা হচ্ছে উপপাতালিক, একটা হচ্ছে পাতালিক। উপপাতালিক মানে পাতালের কাছে একদম ভূপৃষ্ঠের একদম নিচে, আর পাতালিক মানে হচ্ছে ভূপৃষ্ঠ থেকে অনেক গভীরে। উদাহরণগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। ইন্ট্রুসিভ আগ্নেয়শিলা আর এক্সট্রুসিভ আগ্নেয়শিলার মধ্যে পার্থক্য আসতে পারে পরীক্ষায়। তারপর দেখেছিলাম যে কেমিক্যাল কম্পোজিশনের ভিত্তিতে শিলাকে মোটামুটি 4 ভাগে ভাগ করা যায় আগ্নেয়শিলাকে। একটা হচ্ছে অ্যাসিডিক, অ্যাসিডিক মানে হচ্ছে আম্লিক শিলা, ইন্টারমিডিয়েট মানে মধ্যবর্তী শিলা, বেসিক মানে ক্ষারকীয় শিলা, আলট্রা বেসিক শব্দের অর্থ হচ্ছে অতি ক্ষারকীয়। তো এই সমস্ত কিছু নির্ভর করে মূলত সেই শিলার উপর কত পার্সেন্ট সিলিকা রয়েছে তার ভিত্তিতে। তো সিলিকার পরিমাণ যত বেশি হবে শিলার কিন্তু শিলাটা কিন্তু ততই আম্লিক হয়ে যাবে। অর্থাৎ 60 বা তার বেশি পার্সেন্ট থাকলে শিলাকে আমরা আম্লিক শিলা বলবো। 55 থেকে 60% মধ্যে থাকলে তাকে ইন্টারমিডিয়েট, 44 থেকে 52 থাকলে তাকে আমরা বেসিক বা ক্ষারকীয়, আর 4% কম থাকলে সেটা আলট্রা বেসিক শিলায় বা অতি ক্ষারকীয় শিলা বলে থাকে। এই হলো বেসিক অন কেমিক্যাল কম্পোজিশন। এই জিনিসগুলো কিন্তু এর আগের দিন আমি বলেছিলাম একটু, আজকে আরেকবার বলে দিই যেহেতু অল্পই আছে এগুলো, ঠিক আছে। এবার আছে বেসিক অন টেক্সচার, অর্থাৎ গঠনের উপর শিলাকে কয় ভাগে ভাগ করা যায়। তাহলে গঠনের উপর শিলাকে মূলত ফেনারেটিক, অ্যাফেনেটিক আর ক্রিপ্টো ক্রিস্টালিন এই 3 ভাগে ভাগ করা যায়। যেখানে কেলাসকে সহজে শনাক্ত করা যায় সেটা হচ্ছে ফেনারেটিক, আর যেখানে কেলাসকে অমসৃণ বলে শনাক্ত করা যায় না সেটাকে বলা হয় অ্যাফেনেটিক, সহজে শনাক্ত করা যায় না। আর যেখানে কেলাসকে একদম মাইক্রোস্কোপ দ্বারাও শনাক্ত করা যায় না তখন তাকে বলা হয় ক্রিপ্টো ক্রিস্টালিন। এখানে কেলাস শব্দের অর্থ হচ্ছে আকৃতি গঠন, ঠিক আছে, অর্থাৎ শেপগুলো উপরে যে এই যে ইয়েগুলো আর কি শেপগুলো, সেই শেপগুলো আমরা খালি চোখে দেখতে পাচ্ছি কিনা তার উপর ভিত্তি করে কিন্তু এটা নির্ভর করে। তো যদি আমরা একদম খালি চোখে বুঝতে পারি তাহলে ফেনারেটিক, আর যদি না বুঝতে পারি তাহলে অ্যাফিনেটিক, আর যদি একদমই বুঝতে না পারি মাইক্রোস্কোপ দ্বারাও যদি বুঝতে না পারি তাহলে ক্রিপ্টো ক্রিস্টালিন। এইটুকু মনে রাখলেই যথেষ্ট, ঠিক আছে। তারপর আছে বেসিক অন মিনারেল কম্পোজিশন। একটা আছে ফেলসিক ইগনোয়াস রক, যেখানে ফেলসপার খনিজের পরিমাণ বেশি থাকবে। ম্যাফিক ইগনোয়াস রক, যেখানে ম্যাগনেসিয়াম আর ফেরাস বা লোহের প্রাধান্য থাকবে। আর একটা হচ্ছে আলট্রা ম্যাফিক, যেখানে পাইরক্সিন আর অলিভিয়ান খনিজের প্রাধান্য বেশি থাকবে, ঠিক আছে। সকাল সকাল কি ঘুম ভাঙে না নাকি? অনেকেই জয়েন হয়নি। আজকে থেকে আমি ক্লাসটা রেকর্ড করছি, হ্যাঁ। যারা যারা ক্লাস করবে না তাদেরকে রেকর্ডটা দিয়ে দেবো একটু পরে, তোমার চাপ নাই। এবার আছে ডিফারেন্স বিটুইন ইন্ট্রুসিভ রকস আর এক্সট্রুসিভ ইগনোয়াস রকস এর পার্থক্য, অর্থাৎ নিঃসারী এবং উদ্ভিদী আগ্নেয়শিলার মধ্যে পার্থক্য, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, ওই জন্য আমি দিয়েছি। নিঃসারী মানে আমরা কি বুঝলাম, সরি উদ্ভিদী মানে আমরা কি বুঝলাম, যে শিলা মাটির নিচে শক্ত হয়ে জমা হয়, যে শিলা মাটির নিচে শক্ত হয়ে জমা হয় তাকে বলা হয় ইন্ট্রুসিভ ইগনোয়াস রক। আর যে শিলা মাটির বাইরে ভূপৃষ্ঠের বাইরে এসে শক্ত হয় এবং জমা হয় তাকে বলা হয় এক্সট্রুসিভ ইগনোয়াস রক। অবস্থান যদি আমরা দেখি তাহলে এটা ভূপৃষ্ঠের নিচে অবস্থান করে যেহেতু এটাকে ইন্ট্রুসিভ বলা হয়, আর এটা ভূপৃষ্ঠের উপরে অবস্থান করে, ঠিক আছে। শিলার কণার প্রকৃতি, ধীর গতিতে শীতল হয়ে জমাট বাঁধার ফলে উদ্ভিদী আগ্নেয়শিলার দানাগুলি স্থূল বা বড় হয়, ঠিক আছে। আর এখানে দ্রুত গতিতে যেহেতু জমাট হয়ে যায়, উপরের দিকে আসলে মানে কি দ্রুত গতিতে জমাট হবে, আর দ্রুত গতিতে জমাট হলে নিঃসারী আগ্নেয়শিলার কণাগুলো সূক্ষ্ম প্রকৃতির হয়, ঠিক আছে। উদ্ভিদী আগ্নেয়শিলা ধীরে ধীরে জমাট বাঁধে, শীতল হয়, এটা তো জানাই আছে। কেন ধীরে ধীরে জমাট বাঁধে? কারণ মাটির নিচে টেম্পারেচারটা বেশি থাকে, ফলে ওখানে জমাট বাঁধতে অনেক সময় লাগে। কিন্তু মাটির উপরে যত আমরা আসি তত কিন্তু টেম্পারেচার অনেক কম থাকে তুলনামূলক, যে কারণে কিন্তু শিলাগুলো খুব দ্রুত জমাট বেঁধে যায়, ঠিক আছে। একে দুই ভাগে ভাগ করা যায়, পাতালিক আর উপপাতালিক। একেও দুই ভাগে ভাগ করা যায়, লাভা শিলা আর একটা হচ্ছে পাইরোক্লাস্টিক পদার্থ। লাভা শিলা মানে তরল লাভাটা বেরিয়ে আসবে, আমি এটা আগ্নেয়গিরি অগ্নুৎপাতের সময় বলেছিলাম। তরল লাভাটা যখন এরকম গা বরাবর নিচের দিকে নেমে যায় তখন সেটাকে বলা লাভা শিলা এবং জমা হয়ে শিলায় পরিণত হয়। আর পাইরোক্লাস্টিক মানে হচ্ছে আগ্নেয় মুখ বা গ্রীবার মধ্যে
যখন এরকম করে জমে যাবে না শক্ত, এবং এরকম করে আগ্নেয় পদার্থ যখন বাইরে বেরিয়ে আসবে, তখন এই গ্রীবাগুলো ফাটলের মতো একদম ছিটকে বাইরে বেরিয়ে যাবে, এবং তখন ধীরে ধীরে এরকম করে পড়বে, পড়ে নিয়ে কোনো একটা জায়গায় শিলায় পরিণত হবে, সেটাকে বলা হয় পাইরোক্লাস্টিক শিলা। ঠিক আছে, তো এটা জাস্ট মনে রাখলেই হবে যে উদ্ভিদী নিঃসারী আগ্নেয় শিলাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লাভা শিলা আর একটা হচ্ছে পাইরোক্লাস্টিক শিলা। উদ্ভিদীয় আগ্নেয় শিলার রং হালকা হয়, ঠিক আছে, আর এটা হচ্ছে খুব গাঢ় প্রকৃতির হয়। এর একটা উদাহরণ হচ্ছে গ্যাব্রো গ্রানাইট ইত্যাদি, আর হচ্ছে রাইলাইট, অ্যান্ডিসাইট, ব্যাসাল্ট ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এই হলো তাদের মধ্যে পার্থক্য, যেটা পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। এতদূর পর্যন্ত মনে হয় পড়িয়েছিলাম, এরপরে আমি আর পড়াইনি, তো আজকে বাকিগুলোও পড়া গেছে। ঠিক আছে, তো নেক্সট যে কোশ্চিন আছে সেটার নাম হচ্ছে সেডিমেন্টারি রক্স, যার বাংলা অর্থ হচ্ছে পাললিক বা স্তরীভূত শিলা। ঠিক আছে, পাললিক বা স্তরীভূত শিলা। তো পাললিক শিলা কাকে বলে? পাললিক শিলা মানে কি জানি আমরা, যে কোনো একটা জায়গায় পললে পললে জমা হয়ে যখন শিলায় পরিণত হয়, তখন তাকে আমরা পাললিক শিলা বলি। ঠিক আছে, তো দেখি এখানে কি লেখা আছে। তো সেডিমেন্টারি শব্দটি ল্যাটিন শব্দ সেডিমেন্টাম থেকে এসেছে। এগুলো কিন্তু শর্ট কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, কোন শব্দ কোথা থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সেটলিং ডাউন বা নিচে বসে যাওয়া। ঠিক আছে, পাললিক শিলা হলো সেই প্রকার শিলা যা পূর্বের শিলার টুকরো, খনিজ অথবা জৈব পদার্থের সংমিশ্রণে তৈরি হয়, অর্থাৎ আগের একটা শিলা ভেঙে গিয়ে এই শিলায় পরিণত হয়। ঠিক আছে, প্রাকৃতিক বিভিন্ন প্রক্রিয়ার দ্বারা জমা হয়ে এবং চাপের প্রভাবে কঠিন শিলার রূপ নেয়। অর্থাৎ মানলাম এটা একটা শিলা ছিল, আগ্নেয় শিলা, এই আগ্নেয় শিলা নদী, হিমবাহ, বায়ুর ফলে এরকম করে মাঝখান থেকে ভেঙে ভেঙে গেছে। এবার এই ভাঙা অংশগুলো কোনো একটা জায়গায় গর্তে গিয়ে জমা হলো, এরকম, পরবর্তীকালে আবার জমা হলো। ঠিক আছে, পরবর্তীকালে আবার জমা হলো, এবং একটা সময় এটা শক্ত হয়ে শিলায় পরিণত হলো, তখন তাকে আমরা সেডিমেন্টারি বা পাললিক শিলা বলে থাকবো। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি পূজা? ঠিক আছে, সোজা জিনিস এগুলো। তো ক্যারেক্টারিস্টিক্স কি আছে, এই শিলাকে স্তরীভূত শিলা বলা হয়, যেহেতু স্তরে স্তরে জমা হয়। আগ্নেয় রূপান্তরিত শিলা ক্ষয় পেয়ে তৈরি হয়, সেজন্য এটি দ্বিতীয় পর্যায়ের শিলা। অনেক সময় আগ্নেয় শিলা তো ক্ষয় হয়ই, অনেক সময় যেটা আগ্নেয় থেকে রূপান্তরিত হয়ে গেছে যে শিলাটা, সেই শিলা ক্ষয় পেয়েও এই শিলা তৈরি হয়, ওই জন্য একে দ্বিতীয় পর্যায়ের শিলা বলা হয়। আগে আগ্নেয় শিলা তৈরি হয়, তারপরে কিন্তু এই শিলা তৈরি হয়। কেবলমাত্র পাললিক শিলাতে স্তর দেখা যায়। যত প্রকারের শিলা আছে, তিন প্রকারের, আগ্নেয়, পাললিক আর রূপান্তরিত, কেবলমাত্র এই শিলাতে কিন্তু স্তর দেখা যায়, যেহেতু এটা স্তরে স্তরে জমা হয়ে তৈরি হয়। এই শিলার দানার মাঝে ফাঁক থাকে, তাই এই শিলাতে জল ও খনিজ তেল পাওয়া যায়। যেহেতু এই যে জমে জমে তৈরি হয় না, তো পাললিক শিলার ভিতরে জল থাকে, খনিজও থাকে অনেক সময়। ঠিক আছে, যেটাকে আমরা জীবাশ্ম বলি। আর জলটাকে, পাললিক শিলার ভিতরে যে জল থাকে, সেই জলকে কি বলা হয়? জন্মগত বা সহজাত জল বলা হয়। ক্লাস 12 ছিল এটা, তাই না? এই শিলায় জীবাশ্ম দেখা যায়। তো এই হলো এর কতগুলো বৈশিষ্ট্য, যেগুলো মোটামুটি সবাই জানে, ও আরো কিছু বৈশিষ্ট্য আছে। এই শিলা নরম ও হালকা, তাই সহজে ক্ষয় হয়। শিলাতে কাদার চির খাওয়া দাগ দেখা যায়। অনেক সময় কাদাটা যখন শুকায় যায়, তখন মাঝখানে এরকম করে চির ধরে না, সেরকম দাগ দেখা যায় শিলার মধ্যে। এই শিলাতে স্ফটিক দেখা যায়। পাললিক শিলাতে তরঙ্গের দাগ দেখা যায়, যাকে লহরী চিহ্ন বলে। তো অনেকগুলো বৈশিষ্ট্য আছে, এতগুলো বৈশিষ্ট্য না লিখলেও হবে, 5-6টা বৈশিষ্ট্য মনে রাখলে কিন্তু হবে। তো এই ছিল পাললিক শিলা কাকে বলে, পাললিক শিলার বৈশিষ্ট্য। এবার পাললিক শিলার শ্রেণী বিভাগও রয়েছে কিন্তু, যেটা কিন্তু আমাদের পড়তে হবে। তো পাললিক শিলার শ্রেণী বিভাগ মূলত দুইটা ভিত্তিতে ভাগ করা যায়। একটা হচ্ছে বেসিক অন অরিজিন, অর্থাৎ উৎপত্তির ভিত্তিতে, আর একটা হচ্ছে বেসিক অন সেডিমেন্টেশন, অর্থাৎ পলির ভিত্তিতে। ঠিক আছে, তো বেসিক অন অরিজিনের ভিত্তিতে কি আছে, একটা যান্ত্রিক উপায়ে সৃষ্ট পাললিক শিলা। কেবলমাত্র চাপের ফলে ক্ষয়জাত পদার্থ থেকে যে শিলা গঠিত হয়, বুঝা গেল, তাকে যান্ত্রিক উপায়ে উৎপন্ন পাললিক শিলা বলা হয়। মানে মানলাম একটা নুড়ি কাকর বালিগুলো কোনো একটা জায়গায় গিয়ে জমা হলো, এই জায়গায় জমা হলো, তার উপরে আবার জমা হলো, তারপরে আবার জমা হলো, তারপরে এর উপর প্রচন্ড চাপ পড়ছে। ঠিক আছে, কোনো কিছু, এই চাপে তারা পরস্পর জমা হয়ে, মানে জয়েন্ট লেগে কিন্তু শিলায় পরিণত হলো। একে আমরা যান্ত্রিক উপায়ে উৎপন্ন পাললিক শিলা বলে থাকবো। জৈবিক উপায়ে কি, সঞ্চিত জীবদেহ অথবা জৈব পদার্থ থেকে চাপের ফলে যে শিলা গঠিত হয়, অর্থাৎ জৈব পদার্থ থেকে যদি কোনো শিলা গঠিত হয়, তখন তাকে আমরা জৈবিক উপায়ে সৃষ্ট শিলা বলি। যেমন কয়লা আমরা জানি যে জীবদেহ মাটির নিচে চাপা পড়ে শিলায় পরিণত হয়, তাকে আমরা কয়লা বলে থাকি। ঠিক আছে,
আর কয়লা কিন্তু একটা জীবাশ্ম শিলা, পাললিক শিলা। তারপরে রাসায়নিক উপায়ে সৃষ্ট শিলা কি? জলে দ্রবীভূত, মানে জল দ্বারা যখন শিলায় পরিণত হবে, যে মানলাম মানে জলের নিচে এরকম জমা পড়ে আছে, আবার জমা পড়লো, আবার জমা পড়লো, এবার জল দ্বারা এটা কি হলো, জমাটবদ্ধ হয়ে গেল, তখন তাকে কিন্তু আমরা কি বলে থাকবো, কেমিক্যালি ফ্রম রাসায়নিক প্রক্রিয়ায় সৃষ্ট শিলা। এগুলো কিন্তু খুবই নরম হয়, ঠিক আছে, যেমন ডোলোমাইট, জিপসাম, খনিজ লবণ ইত্যাদি ইত্যাদি। তো এই পার্থক্যটা এরকম করে কোনোদিন পরীক্ষা আসে না যে পাললিক শিলার শ্রেণী বিভাগ করো বা আগ্নেয় শিলার, এখান থেকে ভিতর থেকে এমনি কোশ্চেন আসতে পারে। তো এগুলো আমরা কেন পড়ছি? এগুলো পড়ছি এই জন্য কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য। যেমন এখান থেকে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে সংঘাত শিলা আর অসংঘাত শিলার মধ্যে পার্থক্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন এর আগে আমরা ইন্ট্রুসিভ আর এক্সট্রুসিভ ইগনিয়াস রক এর মধ্যে পার্থক্য পড়লাম, ঠিক এখানকার সংঘাত আর অসংঘাত শিলা। তো এই দুটাই হচ্ছে মেইন পার্থক্য, ঠিক আছে। আদি শিলা থেকে সংঘাতের ফলে নুড়িকাকর বালি, শিলাচূর্ণ প্রভৃতির মূল রাসায়নিক উপাদান পরিবর্তিত না হয়ে যে পাললিক শিলায় সৃষ্টি হয় তাকে সংঘাত শিলা। আদি শিলা কাকে বলে? অর্থাৎ মেইন যে শিলাটা, মানলাম এখানে একটা আগ্নেয় শিলা ছিল, এই শিলাটায় পরবর্তীকালে কি হলো, টুকরো টুকরো খণ্ডে পরিণত হলো, এবং এই টুকরো টুকরো খণ্ড কিভাবে পরিণত হলো? সংঘাতের ফলে। মানলাম দুটা শিলা এরকম করে সংঘাত হচ্ছে, দুটা শিলা পরস্পর সংঘর্ষ হচ্ছে, ঠিক আছে, এবং তার ফলে এই টুকরো টুকরো খণ্ড কিন্তু হলো তাদের মধ্যে, এবং এই খণ্ডগুলি কোনো একটা জায়গায় জমা হয়ে পাললিক শিলায় পরিণত হলো, তখন তাকে বলা হয় সংঘাত শিলা, ঠিক আছে। যেমন কাদা পাথর কর্করীয় পলল থেকে তৈরি, তারপরে সেল, বেলে পাথর, কংগ্লোমারেট এগুলো, আর হচ্ছে পাইরোক্লাস্ট পদার্থ থেকে তৈরি ব্রেক্সিয়া ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। অর্থাৎ ব্রেক্সিয়া একটা শিলার নাম, কাদা পাথর শিলার নাম, সেল, বেলে পাথর, কংগ্লোমারেট এগুলো। তাহলে সিম্পল কথা, সংঘাতের ফলে যে শিলা তৈরি হয়, যে পাললিক শিলা তৈরি হয়, তাকে সংঘাত পাললিক শিলা বা ক্লাস্টিক রক্স বলা হয়। এবার অসংঘাত শিলা কাকে বলে, বা নন ক্লাস্টিক রক্স। তো সংঘাত ছাড়া অন্য কোনো উপায়ে, অর্থাৎ রাসায়নিক উপায়ে সৃষ্ট পাললিক শিলাকে অসংঘাত শিলা বলা হয়, ঠিক আছে। রাসায়নিক পরিবর্তনের ফলে মূল শিলার কোনো চিহ্ন পাওয়া যায় না, এরূপ শিলার উদাহরণ কয়লা, চুনাপাথর, ডোলোমাইট ইত্যাদি। আমরা একটু আগেই দেখলাম যে যান্ত্রিক উপায়েও কিছু কিছু শিলা তৈরি হয়, আবার কিছু কিছু বায়োলজিক্যাল বা রাসায়নিক উপায়েও তৈরি হয়। তো যে শিলাগুলো মূলত বায়োলজিক্যাল বা রাসায়নিক উপায়ে তৈরি হয়, তারা কিন্তু কোনো সংঘর্ষের ফলে তৈরি হয় না, অর্থাৎ শিলাগুলো ভেঙে গিয়ে তৈরি হয়েছে এরকমটা নয়। তো এই ধরনের শিলাগুলো যেগুলো মূলত সংঘাতের ফলে নয়, মূলত রাসায়নিক উপায়ে কিংবা বায়োলজিক্যালি তৈরি হয়, তাদেরকে আমরা অসংঘাত শিলা বলে থাকি, ঠিক আছে। যেমন ডোলোমাইট এর আদর্শ উদাহরণ, কয়লা এর আদর্শ উদাহরণ, চুনাপাথরের আদর্শ উদাহরণ। তাহলে আমরা কি দেখলাম, যদি কেউ আমাদের সংঘাত আর অসংঘাত শিলার মধ্যে পার্থক্য জিজ্ঞেস করে, তাহলে আমরা কি বলবো, যে 1 নম্বর প্রথমে সংজ্ঞা লিখে দেবো দুটা, 2 নাম্বার লিখবো যে সংঘাত শিলা মূলত সংঘর্ষের ফলে তৈরি হয়, ঠিক আছে, সংঘর্ষের ফলে শিলাখণ্ড চূর্ণ বিচূর্ণ হয় এবং সেখান থেকেই কিন্তু এই শিলা তৈরি হয়। আর এটা মূলত অসংঘাতের ফলে, অসংঘর্ষ মানে এটা সংঘর্ষ বাদে অন্য কোনো উপায়ে তৈরি হয়, অর্থাৎ সংঘর্ষ ছাড়া আরো অন্য কোনো উপায়ে যদি শিলা তৈরি হয়, তখন তাকে আমরা অসংঘাত শিলা বলবো। তারপর 3 নাম্বার হচ্ছে কি, 3 নাম্বার হচ্ছে সংঘাত শিলাগুলো মূলত কি যান্ত্রিক উপায়ে তৈরি হয়, সংঘাত শিলাগুলো মূলত যান্ত্রিক উপায়ে তৈরি হবে, আর অসংঘাত শিলাগুলো মূলত কি উপায়ে তৈরি হবে, রাসায়নিক বা বায়োলজিক্যালি তৈরি হবে। তারপর সংঘাত শিলার একটা উদাহরণ আছে, আর রাসায়নিক অসংঘাত শিলার একটা উদাহরণ আছে। এই হলো 4টা বৈশিষ্ট্য, ঠিক আছে। বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্য বলছি, পার্থক্যটা কিন্তু আমার নোটের মধ্যে নাই, পার্থক্যটা কিন্তু নিজে নিজে কোনো বই থেকে খুঁজে পড়ে নিতে হবে, ঠিক আছে। ছোট ক্লাসের বই এগুলো পাওয়া যায়, কিংবা নিজে নিজে তৈরি করতে হবে পার্থক্যটা, আমি দিইনি পার্থক্যটা, ঠিক আছে। নেক্সট 3 নাম্বার যেটা রক্স আছে, তার নাম হচ্ছে মেটামরফিক রক্স, যার বাংলা অর্থ সবাই আমরা জানি, যার নাম হচ্ছে রূপান্তরিত শিলা, ঠিক আছে। রূপান্তরিত শিলা, রূপান্তরিত শিলা কাকে বলে, যে শিলা মূলত চাপ ও তাপে রূপান্তরিত হয়ে যায়। মানলাম একটা আগ্নেয় শিলা আছে কিংবা একটা পাললিক শিলা আছে, দুটা শিলাই কোনো কারণে চাপ এবং তাপে রূপান্তরিত হয়ে অন্য একটা শিলায় পরিণত হলো, অন্য একটা শিলায় পরিণত হলো, তখন তাকে আমরা রূপান্তরিত শিলা বলে থাকবো। এই রূপান্তরিত শিলা হচ্ছে তৃতীয় শ্রেণীর শিলা, রূপান্তরিত শিলাকে বলা হয় তৃতীয় শ্রেণীর শিলা, কারণ আগে আগ্নেয় শিলা পৃথিবীতে আসছে, তারপরে পাললিক শিলা, পাললিক শিলার পর আগ্নেয় ও পাললিক শিলা রূপান্তরিত হয়ে এই শিলা তৈরি হয়েছে, জন্য একে তৃতীয় শ্রেণীর শিলা বলা হয়, এটা যাতে মনে থাকে সবার। এবার এই শিলার কিছু কিছু বৈশিষ্ট্য আছে, যেমন
স্তরিত গঠন, যদি কোনো শিলার স্তর থাকে, যদি কোনো শিলার স্তর থাকে এবং সেই শিলাটা যদি তখন রূপান্তরিত হয়, তখন তার মধ্যে কিন্তু স্তর দেখা যাবে। অর্থাৎ অনেক আগ্নেয় শিলাতে অনেক রূপান্তরিত শিলাতেও স্তর দেখা যায়। মূলত পাললিক শিলাগুলো রূপান্তরিত হলে এই ধরনের লক্ষণ কিন্তু লক্ষ্য করা যাবে। যেমন সিস্ট এর একটা আদর্শ উদাহরণ, ঠিক আছে? সিস্টের গায়ে কিন্তু স্তর দেখা যায়, তা সত্ত্বেও সিস্ট কিন্তু পাললিক শিলা নয়, বরং এটা রূপান্তরিত শিলা। তো অনেকে জিজ্ঞেস করতে পারে যে স্যার এটা তো এর গায়ে তো স্তর দেখা যাচ্ছে, তো এটা তো পাললিক শিলা হওয়া উচিত। তো ওটা পাললিক শিলা নয়, কারণ ওটা পাললিক শিলা থেকে রূপান্তরিত হয়েছে, যে কারণে তার মধ্যে লেয়ারগুলো থেকে গেছে। উচ্চ তাপ ও চাপ, অর্থাৎ কোনো শিলা থেকে রূপান্তরিত শিলা পরিণত হতে গেলে অনেক বেশি তাপ ও চাপের কিন্তু দরকার। এই চাপ এবং তাপেই কিন্তু শিলাটা রূপান্তরিত হয়। খণ্ডিত গঠন, এতে কিছু শিলা অতিরিক্ত চূর্ণ বিচূর্ণ হতে পারে বা অঙ্গীভূত খনিজ তৈরি হতে পারে, ঠিক আছে? তারপর নতুন খনিজের সৃষ্টি হতে পারে, অনেক সময় চাপ ও তাপে এমন রূপান্তর হলো যে নতুন কোনো খনিজই তৈরি হয়ে গেল। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কঠিন ও টেকসই। এটা কিন্তু প্র্যাকটিক্যালের ভাইভাতে এই কোশ্চেনটা কিন্তু অনেক সময় ধরে, যে যত প্রকারের শিলা আছে সব থেকে কোন শিলা বেশি শক্ত বা অনেক বেশি টেকসই আর কি। তো আমাদের বলতে হবে রূপান্তরিত শিলা। অনেকে কিন্তু আগ্নেয় শিলা বলবে, আগ্নেয় শিলার থেকেও রূপান্তরিত শিলা বেশি শক্ত, ঠিক আছে? কারণ এর মধ্যে এত চাপ এবং তাপ পড়েছে যে ওই শিলাটা শক্ত হয়ে গেছে আর কি, প্রচুর শক্ত হয়ে গেছে। এবার এখানে কতগুলো উদাহরণ দেওয়া আছে যে আগ্নেয় শিলাগুলো, এটা গ্রানাইট হয়ে গেছে, এটা গ্রানাইট হবে, জি হবে আগে, একটা GRANIT। গ্রানাইট থেকে যেমন নিস, ব্যাসাল্ট থেকে অ্যাম্ফিবোলাইট, অগাইট থেকে হর্নবেল্ট। এগুলা তো মুখস্থ করতে হবে, কারণ এগুলো ভাইভাতেও ধরতে পারে প্র্যাকটিক্যালে, তারপরে MCQতে আসতে পারে। আর তাছাড়া যদি রূপান্তরিত শিলার নোট লিখি, সেখানে উদাহরণ হিসাবে আমরা এগুলো দিতে পারি। স্যান্ডস্টোন থেকে কোয়ার্টজাইট, লাইমস্টোন থেকে মার্বেল, সেল থেকে স্লেট, কোল থেকে গ্রাফাইট, ইত্যাদি ইত্যাদি। তো এই ছিল মোটামুটি 3 প্রকারের শিলা, আগ্নেয়, পাললিক আর রূপান্তরিত, ঠিক আছে? রূপান্তরিত শিলার সেরকম কোনো ভাগ হয় না। রূপান্তরিত শিলা মূলত আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত হয় কিংবা পাললিক শিলা থেকে রূপান্তরিত হয়, ঠিক আছে? এই ছিল 3 প্রকারের শিলা। এর মধ্যে দুটা পার্থক্য আমি খুব ইম্পর্টেন্ট বললাম। কি কি পার্থক্য? 1 নাম্বার হচ্ছে ইন্ট্রুসিভ আর এক্সক্লুসিভ আগ্নেয় শিলা, অর্থাৎ নিঃসারী আর উদ্ভিদী আগ্নেয় শিলার মধ্যে পার্থক্য। আর 2 নাম্বার হচ্ছে পাতালিক আর পাতালিক কেন বলছেন, ক্লাস্টিক আর নন ক্লাস্টিক, অর্থাৎ ওই সংঘাত আর অসংঘাত শিলার মধ্যে পার্থক্য। পাতালিক আর উপপাতালিক শিলার মধ্যেও পার্থক্য আসতে পারে। তাহলে 3টা পার্থক্য এখান থেকে পড়তে হবে, ঠিক আছে? এবার এই রক চ্যাপ্টারে কিছু কিছু শর্ট কোশ্চেন পরীক্ষা আছে, যেমন হোয়াট ইজ রক সাইকেল। এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, খালি অনার্সের পরীক্ষায় নয়, যে কোনো জায়গায় রক সাইকেল কথাটা খুব ইম্পর্টেন্ট। তো রক সাইকেল হচ্ছে শিলার চক্রাকার, শিলা চক্র আর কি, যার বাংলা অর্থ হচ্ছে শিলা চক্র। তো আমি কি বললাম একটু আগে, যে মূলত প্রাথমিক শিলা হিসাবে আগ্নেয় শিলা বিরাজ করত। এই আগ্নেয় শিলায় পরবর্তীকালে, ঠিক আছে, পাললিক শিলা তৈরি করে, বুঝা গেল? অর্থাৎ আগ্নেয় শিলা চূর্ণ বিচূর্ণ হতো, ভেঙে গিয়ে এবার সেই চূর্ণ বিচূর্ণ উপাদানগুলো কোনো একটা জায়গায় স্তরে স্তরে জমা হয়ে কিন্তু পাললিক শিলা পরিণত হয়েছে। এবার এই পাললিক শিলা আর আগ্নেয় শিলা আবার পরবর্তীকালে চাপ ও তাপে রূপান্তরিত হয়ে কি তৈরি হয়েছে? রূপান্তরিত শিলা। এবং এই রূপান্তরিত শিলা কিংবা পাললিক শিলা, যে কোনো শিলা আর কি, এই শিলাগুলো আবার পরবর্তীকালে কি মাটির নিচে চাপা পড়তে পড়তে, ঠিক আছে, মাটির নিচে চাপা পড়তে পড়তে একদম এত গভীরে চলে গেছে যে গলে পুনরায় আবার কিসে পরিণত হয়েছে? আগ্নেয় পদার্থে পরিণত হয়েছে, আগ্নেয় পদার্থ, ঠিক আছে? এবং এই আগ্নেয় পদার্থ পরবর্তীকালে আবার পুনরায় ভূপৃষ্ঠের উপরে উঠে এসে আগ্নেয় শিলা তৈরি করেছে। অর্থাৎ কি বোঝা গেল? যে একটা শিলা যখন আগ্নেয় শিলা তৈরি হয়, সেই শিলা থেকে ধীরে 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 আবার পুনরায় সে আগ্নেয় পদার্থে পরিণত হয় এবং সেই পদার্থ থেকে আবার আগ্নেয় শিলা তৈরি করে। এটাকে বলা হয় শিলাচক্র, ঠিক আছে? এখানে একবার পড়ি রিডিং, তাহলে ভালো করে বোঝা যাবে ব্যাপারটা। যে পৃথিবীর তরল থেকে কঠিন অবস্থায় পরিণত হওয়ার সময় সর্বপ্রথম যে শিলার উৎপত্তি হয় তা হলো আগ্নেয় শিলা, ঠিক আছে? তাই এই শিলাকে মূল বা আদি শিলা বলা হয়। তবে ভূপৃষ্ঠে আজও পর্যন্ত তেমন কোনো শিলার হদিশ পাওয়া যায়নি যাকে আমরা আদি শিলা হিসাবে অভিহিত করা যেতে পারে। বোঝা গেল কথাটা? অর্থাৎ মানলাম আগ্নেয় শিলাকে আদি শিলা বলে, কিন্তু এখনো পর্যন্ত সেই শিলাকে খুঁজে পাওয়া যায়নি যেটা পৃথিবীর প্রথম শিলা, ঠিক আছে? এরকম কোনো শিলা পাওয়া যায়নি। কারণ কি হচ্ছে? শিলা চক্র হচ্ছে, বারবার শিলা তৈরি হচ্ছে, বারবার শিলা নষ্ট হচ্ছে, কারণ শিলা একাধিক চক্রের মাধ্যমে পরিবর্তিত হয়েছে।
আগ্নেয় শিলা থেকে আবহবিকার ও ক্ষয়ীভবনের মাধ্যমে সৃষ্ট পলি জমাট বেঁধে পাললিক শিলায় পরিণত হয়। অর্থাৎ আগ্নেয় শিলা থেকে প্রথমে পাললিক শিলা তৈরি হলো, আবার এই শিলা চাপ ও তাপে রূপান্তরিত হয়। পাললিক শিলা যেমন চাপ ও তাপে প্রভাবে রূপান্তরিত হয়, তেমনি ভূ আন্দোলনের ফলে পাললিক শিলা ভূ অভ্যন্তরে প্রবেশ করে। অর্থাৎ এই পাললিক শিলা যখন আবার মাটির নিচে প্রবেশ করে, কিংবা রূপান্তরিত শিলা যখন মাটির নিচে প্রবেশ করে, পুনরায় লাভা বা ম্যাগমা রূপে বেরিয়ে আসে, আগ্নেয় শিলার সৃষ্টি করে, এবং সেখানে গিয়ে ম্যাগমা তৈরি করে। এবার ম্যাগমাটা পুনরায় বাইরে বেরিয়ে এসে আবার আগ্নেয় শিলা পরিণত হয়। তো রূপান্তরিত শিলা থেকে সৃষ্ট পলির মাধ্যমে পাললিক শিলা উৎপন্ন হয়, আবার অভ্যন্তরে প্রবেশ করে ম্যাগমা রূপে বেরিয়ে এসে আগ্নেয় শিলার সৃষ্টি করে। এইভাবে বিভিন্ন শিলার পরিবর্তনকে রক সাইকেল বা শিলা চক্র বলা হয়। বোঝা গেল লজিকটা? এখানে প্রথমে আগ্নেয় শিলা ছিল, এটা প্রথমে চূর্ণ বিচূর্ণ হলো, তারপরে চূর্ণ বিচূর্ণ হয়ে এটা কি সেডিমেন্টারি রক্স হলো। সেডিমেন্টারি রক্স আবার কিসে পরিণত হলো? মেটামরফিকে পরিণত হলো। এই মেটামরফিক রক্সটা আবার কি হলো? ম্যাগমায় হয়ে গেল, মানে মাটির নিচে গিয়ে। এই ম্যাগমা থেকে পুনরায় আবার আগ্নেয় শিলা তৈরি হলো। এভাবেই কিন্তু শিলা চক্রটা সংগঠিত হয়। খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে। এবার কয়েকটা টার্ম আছে, পেট্রোলজি, লিথোলজি আর পেন্টোলজি। এগুলা 2 মার্কের করে, 2 মার্কের মানে 1 মার্কের পরীক্ষা দিতে পারে। 5+3+1 এরকম করে দিয়ে দিল 1 মার্ক। তো পেট্রোলজি কি? পেট্রোলজি লজি যেখানেই থাকবে, লজি, যেমন আমি ক্লাইমেটোলজি বললাম, ক্লাইমেটোলজি তাহলে মানে কি? জলবায়ু বিদ্যা। ঠিক আছে, ক্লাইমেটোলজি মানে জলবায়ু বিদ্যা। জিওমরফোলজি, লজি মানে ভূমিরূপ বিদ্যা। তো যার পিছনে লজি থাকবে বুঝে নিতে হবে ওটা একটা সাবজেক্ট বা একটা টপিক, অর্থাৎ নির্দিষ্ট কোনো বিষয় সম্পর্কে সে গবেষণা বা মানে নির্দিষ্ট কোনো বিষয় সম্পর্কে সে আলোচনা করে, এরকম একটা। তো পেট্রোলজি শব্দের অর্থ কি? পেট্রো শব্দের অর্থ হচ্ছে শিলা, তার মানে বোঝা গেল যে পেট্রোলজি শব্দের অর্থ কি হবে? শিলা বিজ্ঞান। তার মানে যে বিজ্ঞান বা ভূগোলের যে শাখা মূলত শিলার জন্ম প্রক্রিয়া, বৈশিষ্ট্য, প্রকৃতি ইত্যাদি নিয়ে আলোচনা করে, তাকে বলা হয় পেট্রোলজি। মনে রাখতে হবে পেট্রো শব্দের অর্থ হচ্ছে শিলা, সুতরাং শিলা সম্পর্কিত বিজ্ঞানকেই বলা হয় শিলা বিজ্ঞান। এবার আছে লিথোলজি। এই জায়গায় অনেকে গোলমাল করে যে লিথোলজি আর পেট্রোলজি কিন্তু ভুলাই দেয়, দুটো কিন্তু আলাদা আলাদা জিনিস। ঠিক আছে, লিথোলজি মানে হচ্ছে ভূত্বক সম্পর্কে গবেষণা করবে। লিথোস্ফিয়ার আমরা বলি না, লিথোস্ফিয়ার মূলত ভূপৃষ্ঠের উপরের অংশটাকে বলা হয় লিথোস্ফিয়ার। তো এই লিথোস্ফিয়ার থেকে শব্দটা লিথোলজি থেকে এসেছে, লিথো। তো লিথো মানে কি লেখা আছে দেখ, লিথোলজি শব্দটি শিলা বিজ্ঞান অর্থে সাধারণত ব্যবহার করা হয় না, অর্থাৎ শিলা বিজ্ঞান বলে এটা ব্যবহার করা হয় না। ভূত্বকের বিভিন্ন পদার্থের বৈশিষ্ট্য, তাদের প্রকৃতি, প্রতিক্রিয়া ইত্যাদি বিষয় সংক্রান্ত আলোচনাকে লিথোলজি বলা হয়। মানে ভূপৃষ্ঠ সংক্রান্ত আলোচনাকে বলা হয় লিথোলজি। ঠিক আছে, আর পেন্টোলজি আছে। পেন্টো শব্দের অর্থ হচ্ছে জীবাশ্ম, অর্থাৎ জীবাশ্ম সংক্রান্ত বিদ্যাকে কিন্তু পেন্টোলজি বলা হয়। তো জীবাশ্ম মূলত পাললিক শিলায় দেখা যায়, অর্থাৎ এই বিজ্ঞানটা পুরোপুরি পাললিক শিলার সঙ্গে জড়িত, বাকি শিলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো এই হলো 3টা টার্ম। এবার লাস্ট একটা টপিক আছে যেটার নাম হচ্ছে মোহ স্কেল। এটাও পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে, মোহ স্কেল। তো মোহ স্কেল কি? মোহ স্কেল হলো খনিজ পদার্থের কঠোরতা পরিমাপক একটি স্কেল। অর্থাৎ একটা খনিজ কতটা কঠিন সেটা পরিমাপ করার জন্য আমরা এই ধরনের স্কেল ব্যবহার করি। যেমন ভূমিকম্প পরিমাপ করার জন্য রিক্টার স্কেল ব্যবহার করি, ঠিক ওরকম। 1812 সালে জার্মান ভূতত্ত্ববিদ ফ্রেডারিক মোহ এই স্কেলের পরিবর্তন করেন। ঠিক আছে, এই স্কেলটি 1 থেকে 10 ক্রমে সাজানো থাকে। 1 সর্বনিম্ন কঠোরতাকে নির্দেশ করে এবং 10 সর্বোচ্চ কঠোরতাকে নির্দেশ করে। বুঝা গেল? অর্থাৎ কোনো শিলার যদি মোহ স্কেল 1 হয় তার মানে সেটা খুব নরম শিলা, আর কোনো শিলার মোহ স্কেল যদি 10 হয় তার মানে সেটা সব থেকে কঠিন শিলা। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, ট্যাল্ক। ট্যাল্ক হচ্ছে সবচেয়ে নরম কঠোরতা, অর্থাৎ শিলা সব থেকে নরম শিলা, যার হচ্ছে মোহ স্কেলের র্যাঙ্ক 1। আর ডায়মন্ড হচ্ছে সবচেয়ে কঠিন শিলা, যেটা হচ্ছে কঠোরতা 10। এই দুটাই উদাহরণ দিয়েছে, আরো অনেক উদাহরণ আছে, তো এই দুটা মনে রাখলেই হয়। এবার যদি আমরা এই শিলার কিছু ইম্পর্টেন্স দেখি, শিলা কেন বলছি, এই স্কেলের। তো এই স্কেলের কি গুরুত্ব, এই স্কেলটা আমাদের কি কাজে লাগে বাস্তব জীবনে? তো কি কি কাজে লাগে দেখি। খনিজ চিহ্নিতকরণ করতে। ঠিক আছে, কোন খনিজ কতটা কঠিন, অর্থাৎ কতটা শক্ত, সেটা আমরা কি করে বুঝবো? তো সেটা বোঝার জন্য, সেটার পার্থক্য নিরূপণ করার জন্য এই যে মোহ স্কেল, তার গুরুত্ব কিন্তু অপরিসীম। শিল্প নির্মাণ কাজ, উপযুক্ত উপাদান বাছাই করার জন্য, অর্থাৎ আমি আমার শিল্পের ইন্ডাস্ট্রি একটা বানাবো, সেই ইন্ডাস্ট্রিতে আমি শক্ত শক্ত শিলা ব্যবহার করব, বা আমার নরম শিলার প্রয়োজন। তো আমি কি করে এই শিলাটাকে বাছাই করবো যে শক্ত শিলা, নরম শিলা, কতটা শক্ত দরকার, কি করে? তাহলে সেক্ষেত্রে আমাদের মোহ স্কেলের দরকার। উইদাউট মোহ স্কেল আমরা কখনো চোখে থেকে বুঝতেই পারবো না যে এর
হচ্ছে কঠোরতা কতটা। গবেষণা ও শিক্ষায়, এছাড়াও আমরা আমাদের শিক্ষার জীবনে কিংবা গবেষণা করার ক্ষেত্রেও আমাদের মোহ স্কেলের একান্ত প্রয়োজন রয়েছে। তো এই ছিল মোহ স্কেল, যেখানে আমাদের সংজ্ঞা, ইম্পর্টেন্স আর এক্সাম্পল, এই তিনটা জিনিস আলোচনা করলে মোটামুটি 2 মার্কের থেকে 3 মার্কের একটা নোট কিন্তু হয়ে যায়। এগুলো পড়ার পরও এই চ্যাপ্টার মানে আমার নোটের মধ্যে যেগুলো কোশ্চেন নেই অথচ খুব ইম্পর্টেন্ট, সেগুলো কয়েকটা পড়তে হবে। যেমন এখানে আছে ডিস্টিংগুইশ বিটুইন ইগনিয়াস আর সেডিমেন্টারি রক, অর্থাৎ কি আগ্নেয় ও পাললিক শিলার মধ্যে পার্থক্য, ঠিক আছে। 2 নম্বর আছে ক্লাস্টিক আর নন ক্লাস্টিক। ক্লাস্টিক মানে কি, সংঘাত আর অসংঘাত শিলার মধ্যে পার্থক্য, ঠিক আছে। ডিস্টিংগুইশ বিটুইন রকস এন্ড মিনারেলস, অর্থাৎ শিলা এবং খনিজের মধ্যে পার্থক্য। তো এই তিনটা জিনিস কিন্তু আমাদের পড়তে হবে, ঠিক আছে। শিলা খনিজের মধ্যে পার্থক্য। আরো একটা এখানে অ্যাড করা যায়, যে হচ্ছে ইন্ট্রুসিভ আর এক্সট্রুসিভ পার্থক্যটা এখানে আমি দিইনি, কারণ ওটা নোটের মধ্যে আছে। এগুলা হচ্ছে এক্সট্রা কোশ্চেন, মানে এগুলা নোটের মধ্যে নেই অথচ পড়তে হবে এরকম। 4 নাম্বার আরেকটা কোশ্চেন আছে, যেটা হচ্ছে পাতালিক আর উপপাতালিক, অর্থাৎ হচ্ছে প্লুটোনিক অ্যান্ড হাইপারবেসাল। এখান থেকে যেটা আমার মনে হয় যে হচ্ছে এখান থেকে যদি রক সংক্রান্ত কোশ্চেন আসে তাহলে পার্থক্যই আসবে, আর যদি এমনি কোশ্চেন আসে তাহলে এই দুটার মধ্যে একটা আসতে পারে, যে হোয়াট ইজ রক সাইকেল আর হোয়াট ইজ মোহ স্কেল, ঠিক আছে। এখান থেকে আগ্নেয় শিলা কাকে বলে, আগ্নেয় শিলার শ্রেণী বিভাগ করো, ওইরকম কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম। এখান থেকে মূলত পার্থক্য আসার সম্ভাবনা বেশি। 5টা মোট পার্থক্য রয়েছে, এই 5টা পার্থক্য পড়লে কিন্তু এই চ্যাপ্টারটা হয়ে গেল। তো এই ছিল আজকের আলোচনা, এত দূরই ছিল, আর তো কিছু নাই। ও আচ্ছা, আরেকটা আছে তো, মিনারেলস, খনিজ কাকে বলে। যদিও এটা সেরকম করে সিলেবাসের মধ্যে উল্লেখ নেই যে খনিজ, শুধুমাত্র রক্সই উল্লেখ আছে, কিন্তু রক্স আর খনিজ যেহেতু একে অপরের সঙ্গে জড়িত, তাই আমরা একে খনিজ বলে থাকি। তো এটা বোঝার জন্য পড়তে হবে, এটা কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা কম আছে, ঠিক আছে। বোঝার জন্য কেন পড়তে হবে, কারণ এদের মধ্যে একটা পার্থক্য আসতে পারে আবার শিলা আর খনিজের মধ্যে। তো আমরা খনিজ কাকে বলি, খনিজ মূলত প্রাকৃতিক উপায়ে পাওয়া একটা উপাদান, প্রাকৃতিক উপায়ে ন্যাচারালি অকার্ড, ঠিক আছে, যার মধ্যে মূলত একই ধরনের বৈশিষ্ট্য থাকবে, ঠিক আছে। যেমন এখানে কি লেখা আছে, যে পৃথিবীর উপরিভাগে যে সমস্ত শিলা দেখতে পাওয়া যায় তার অধিকাংশই কতগুলো খনিজের সমন্বয়ে গঠিত। এটা তো আমরা জানি যে শিলা মানে কোনো খনিজের না কোনো খনিজের সমন্বয়ে গঠিত। কোনো খনিজ কেবলমাত্র একটি মৌলিক উপাদানে গঠিত, যেমন সোনা, রূপা ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। কিন্তু অধিকাংশ খনিজই 2 বা ততোধিক উপাদান দ্বারা গঠিত। সংজ্ঞাটা কোথায় আছে? তবে খনিজ বলতে, এই যে এখান থেকে শুরু হলো, খনিজ বলতে আমরা প্রকৃতিতে প্রধানত কেলাসিত এমন একটি সমসত্ব অজৈব পদার্থকে বুঝি যা সাধারণত একটি নির্দিষ্ট রাসায়নিক যুক্তি এবং একটি বৈশিষ্ট্যপূর্ণ পারমাণবিক গঠন আছে। অর্থাৎ আমি বললাম যে ন্যাচারালি পাওয়া, প্রাকৃতিক উপায়ে পাওয়া একটা উপাদান যার মূলত একই ধরনের বৈশিষ্ট্য থাকবে। অর্থাৎ ফেলসপার একটা খনিজ, বালি একটা খনিজ, তো বালি মানে তার মধ্যে বালি থাকবে, এমন নয় যে বালি খুঁজতে খুঁজতে আমরা কাদামাটি পেয়ে গেলাম, ওরকম হবে না। কিন্তু শিলাকে ভাঙলে আমরা ওরকমটা পেতে পারি, যে একাধিক খনিজ একসঙ্গে রয়েছে, ঠিক আছে। তো এটাই হলো মোটামুটি শিলা। শিলার কিছু ইম্পর্টেন্স রয়েছে, যেমন জৈবিক কার্যাবলী। খনিজগুলি শরীরের জন্য অপরিহার্য, আমাদের শরীরের ভিতরেও কিন্তু খনিজ থাকে, ফর এক্সাম্পল ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন ইত্যাদি ইত্যাদি। শিল্পের জন্য ব্যবহার করা হয়, যে খনিজগুলি অনেক সময় শিল্পের মূল কাঁচামাল হিসাবে ব্যবহার করা হয়, যেমন কোয়ারজাইট, জিপসাম থেকে ইলেকট্রনিক নির্মাণ কাজে কোয়ারজাইট আর জিপসাম, নির্মাণ কাজে তো বালিও ব্যবহার করা হয়, বালিও একটা তারপর হচ্ছে ইলেকট্রনিক্সে তামা আর সোনা ব্যবহার করা হয়, উৎপাদনের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম, সিলিকা ব্যবহার করা হয়। পরিবেশগত ভূমিকা আছে, ঠিক আছে, বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ খনিজগুলি কিন্তু মাটির উর্বরতা, মাটির জলের গুণমান ইত্যাদিকে প্রভাবিত করে, এই হলো ব্যাপার। তো এরকম কয়েকটা বৈশিষ্ট্য আছে, ইম্পর্টেন্স আছে, এগুলো কিন্তু নিজে নিজে পড়ে নিতে হবে। ব্যাস, এই ছিল আমাদের আজকে আলোচনা। আর রক্স আর মিনারেলসের মধ্যে পার্থক্য, এটা কিন্তু নিজে নিজে বানায় নিয়ে পড়তে হবে, যদি না পাওয়া যায় তাহলে আমি দিয়ে দেবো পরে, ঠিক আছে। আমার কাছে রক্স আর মিনারেলসের সেরকম কোনো বই নেই ভালো, মানে ছোট ক্লাসের বই এগুলো ভালো থাকে, ওই জন্য আমি পার্থক্যটা দিতে পারলাম না, নাহলে দিয়ে দিতাম। তাও যদি না পাওয়া যায় তাহলে আমি পরে একদিন দিয়ে দিব, ঠিক আছে।
সিলেবাসটা আছে কারো কাছে? কারো কাছে সিলেবাস আছে? কই হোয়াটসঅ্যাপে দাও তো দেখি, কি কি পড়া হলো দেখি একটু। এই সোমবার তো পীযূষ পড়াবে না, পরীক্ষা আছে, আমারও পরীক্ষা আছে। আর বুধবারে তো আমরা চলে যাব শিলিগুড়ি, তো বুধবারে পড়াতে পারবো না, ওই জন্য আমি বুধবারের বদলে মঙ্গলবার এখানে পড়াবো, ঠিক আছে? বুধবারটা মঙ্গলবারে পড়াবো এবার, এই সপ্তাহটাই খালি। ওই গ্রুপে না হোয়াটসঅ্যাপে? মাইক্রোসফট, এটা শেষ করে কম্পিউটারের টপিকগুলো পড়তে হবে, ঠিক আছে? আর বেশি দিন নাই, এটা শেষ হয়ে যাচ্ছে প্রায়। আর কিছুদিন পর একটা ব্যাচই বন্ধ হয়ে যাবে, 5th সেমিস্টার, তখন আরো একটু এক্সট্রা পড়া দিতে পারবো। তো টাইডাল হাইপোথেসিস পড়া হয়ে গেছে, বিগ ব্যাং থিওরি পড়া হয়ে গেছে, এখন এটা পড়া হয়নি আপাতত, তাই না? ইন্টেরিয়র স্ট্রাকচার অফ দ্য আর্থ উইথ রেফারেন্স টু সিসমোলজি, এটাও পড়া হয়ে গেছে। মিনারেলস আর রক্স আজকে এটা পড়া হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, কনসেপ্ট অফ মিনারেলস অ্যান্ড রক্স, আচ্ছা মিনারেলস এর কনসেপ্টগুলো আছে তো, পরের নোটটাও পড়তে হবে, হ্যাঁ? আইসোস্টেসি পড়া হয়ে গেছে। কন্টিনেন্টাল ড্রিপ থিওরি অ্যান্ড সি ফ্লোর স্প্রেডিং, কন্টিনেন্টাল ড্রিপ থিওরি কি পড়া হয়েছে? পড়া হয়নি মনে হয়। প্লেট টেকটনিক পড়া হয়নি, এই পড়া হয়ে গেছে। মাউন্টেন বিল্ডিং পড়া হয়ে গেছে, সব পড়া হয়ে গেছে, এবার রিভিশন করতে হবে আর পরীক্ষা নিতে হবে, ঠিক আছে? রিভিশন মানে সবাই পড়ে আসবে আর যার যেটা সমস্যা আমি বলে দেবো, এরকম। আর্থকুইক পড়া হয়ে গেছে, ভলকানোস হয়ে গেছে, ফল্টিং হয়ে গেছে, সবই পড়ানো হয়ে গেছে। এখানকার মধ্যে সি ফ্লোর স্প্রেডিংটা হয়ে গেছে আমার মনে আছে, কিন্তু কন্টিনেন্টাল ড্রিপ থিওরিটা হয়নি। তো বাকি থাকলো মূলত কন্টিনেন্টাল ড্রিপ থিওরি, আর এদিকে বাকি থাকলো হচ্ছে টেকটনিক অ্যান্ড স্ট্রাকচারাল ইভলিউশন উইথ স্পেশাল রেফারেন্স টু সিসমোলজি। তো এই টপিকটা আমি নেক্সট সানডে পড়াবো, এই টপিকটা মানে হচ্ছে কোনটা বলে, ওই যে জিওলজিক্যাল টাইম স্কেল জিটিএস, এটা আমি নেক্সট রবিবার পড়াবো। আর মঙ্গলবারে পড়াবো, কিন্তু এই সপ্তাহে বুধবার পড়াবো না, আমি বুধবার থাকবো না, হ্যাঁ? পরীক্ষা আছে আমার বৃহস্পতিবার, আমি বুধবার সকালে শিলিগুড়ি যাবো, ওই জন্য। তো মঙ্গলবার সকালে আমি কন্টিনেন্টাল ড্রিপ থিওরি পড়াবো, আর তার এর সাথে সাথে প্র্যাকটিক্যালটা যেরকম চলছিল সেরকম প্র্যাকটিক্যালটা হবে। তো আর সিলেবাস তো প্রায় শেষের দিকে, এই মানে সামনে রবিবারের মধ্যে সিলেবাস প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আমার পড়ানো। এবার আমরা একদম আবার প্রথম থেকে বা যে কোনো জায়গা থেকে আবার রিভিশন শুরু করব, এবং এবার মূলত আমরা এমসিকিউ গুলোকে বেশি করে ফোকাস করব। আমি বলেছিলাম যে এবার ইংলিশ বই থেকে পড়াবো যদি শেষ হয়ে যায়, তো ইংলিশ নোট করে করে পড়াবো, যাতে এমসিকিউ গুলোতে ফুল মার্কস পাওয়া যায়, ঠিক আছে? তারপরে কম্পিউটারের যে পেপারটা নতুন করেছে, ওই পেপারটা কিন্তু হচ্ছে পড়ানো শুরু করবো, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে আর? ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। আজকে যারা যারা ক্লাস করেনি তাদেরকে আমি রেকর্ডিংটা দিয়ে দেবো একটু পরে, ঠিক আছে? আজকে ওই জন্য রেকর্ড করেছি। হ্যাঁ, হ্যাঁ, হুম।
কোবারের থিওরিতে যে কতটুকু আছে আমার কি মনে আছে ওটা দেখতে হবে, তাহলে একটু দেখে বলবো আমি। হ্যাঁ দেখে নিয়ে বলবো আমি, ঠিক আছে। ঠিক আছে আজকে তাহলে থাক এতটুকু।